আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব বলয়ে চীনের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত। পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য প্রতিবেশী দেশগুলোতে নিজের প্রভাব অটুট রেখে নানা ফায়দা হাসিল করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা করে আসছে এই অঞ্চলের বিগ মাদার হিসেবে পরিচিত বড় দেশ ভারত। এই লক্ষ্য অর্জনে এসব দেশে নিজেদের পছন্দের দল ও লোকজনকে দিয়ে গঠিত অনুগত সরকার ক্ষমতায় রাখার নীতি অনুসরণ করে আসছে নয়াদিল্লি। চীনের চ্যালেঞ্জের মুখে ভারতের বর্তমান অবস্থান নিয়ে ফরাসি দৈনিক লা মন্ডে ব্রুনো ফিলিপের লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। সাম্প্রতিক সময়ে মালদ্বীপ, নেপাল ও সর্বশেষ বাংলাদেশে ভারতের অনুগত সরকারের পতন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব সংকুচিত করেছে। অপরদিকে প্রভাব বাড়ছে এই অঞ্চলে কৌশলগত দিক থেকে ভারতের প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠা চীনের। আঞ্চলিক ভূরাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। ভারত কেবল চীনের কৌশলগত চ্যালেঞ্জের মুখেই পড়েনি, নিজের ভূখণ্ড নিয়েও চীনের চ্যালেঞ্জের মুখে পড়েছে দিল্লি। 8ই সেপ্টেম্বর অরুণাচল 24 ও নিউজ 5-এর খবরের সূত্রে ভারতের মিডিয়ায় বলা হয়েছে, দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সেনারা। সেখানে আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের সেনারা। গণ অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনার শাসনের করুণ অবসান তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করে। তিনি দ্রুততার সাথে পালিয়ে না গেলে সেদিন নিজের প্রাসাদ গণভবনেই বিপ্লবী ছাত্র জনতার রোষের কবলে তার মৃত্যুও হতে পারত। শেখ হাসিনার পতন নিঃসন্দেহে ভারতের জন্য একটি চরম দুঃসংবাদ। শেখ হাসিনা দীর্ঘ 15 বছরের শাসনামলে ভারত বাংলাদেশে তার নিরঙ্কুশ আধিপত্য বজায় রাখতে পেরেছিল। কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। এই সরকার ইতিমধ্যেই তার ভারত বিরোধী অবস্থানকে স্পষ্ট করেছেন। 8ই আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হয়েছে 8ই সেপ্টেম্বর। এই উপলক্ষে এই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া 150 জন ছাত্র প্রতিনিধি সরকার প্রধানের সঙ্গে মতবিনিময় করেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক দরকার, কিন্তু সেই সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। ডক্টর ইউনূসের বক্তব্য থেকে পরিষ্কার, বাংলাদেশে আর ভারতের দাদাগিরি চলবে না। ভারত গত 1.5 দশকে আয়রন লেডি শেখ হাসিনার সরকারের প্রতি একচ্ছত্র সমর্থন দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক একনায়কত্ব কায়েম করতে সহযোগিতা করেছিল, কিন্তু সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে শেখ হাসিনার পতনের মাধ্যমে। ক্ষমতা থেকে শেখ হাসিনার করুণ বিদায় দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক দৃশ্যপট বদলে দিয়েছে পুরোপুরি। পরিবর্তিত পরিস্থিতিতে নরেন্দ্র মোদীর সরকারকে সীমাবদ্ধতার মধ্যে আটকে ফেলেছে। সংশোধিত পররাষ্ট্রনীতি গ্রহণ করতে বাধ্য করেছে ভারতকে। বর্তমান এই পরিস্থিতিতে চীন ও পাকিস্তানের মতো বৈরী 2 প্রতিবেশী দেশ ছাড়াও ছোট প্রতিবেশী দেশগুলোর দিক থেকেও বিরোধিতার মুখে পড়েছে ভারত। এসব দেশ এখন অগ্রসর হচ্ছে নিজেদেরকে দিল্লির প্রভাব থেকে দূরে রাখার নীতি নিয়ে। এমনকি তারা শুরু করেছে ভারতের তথাকথিত উপকারী সাহায্য নিয়ে নতুন করে দর কষাকষিতে। বিগত কয়েক বছর ধরে আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে চীন ও ভারতের প্রতিযোগিতার মধ্যেই নতুন এই পরিস্থিতির উদ্ভব আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে দিল্লিকে। কারণ বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন একদিকে দিল্লির প্রভাব খর্ব হওয়ায় ও অন্যদিকে চীনের আঞ্চলিক প্রভাব বৃদ্ধির পথ খুলে দিয়েছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার চীনের দিকে ব্যাপক মাত্রায় ঝুঁকে না পড়লেও তাদের পররাষ্ট্রনীতি যে ভারতের অনুকূলে থাকবে না তার শতভাগ নিশ্চিত করেই বলা যায়।
ভারতের রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক সুমিত গাঙ্গুলি সম্প্রতি ফরেন পলিসি ম্যাগাজিনে লেখা এক নিবন্ধে বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে দিল্লি বাংলাদেশের সাথে উষ্ণ সম্পর্ক রাখার যে সুবিধাটি ভোগ করেছে তা এখন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ সরকারও চীনের দিকে ঝুঁকে পড়তে পারে বলে আশঙ্কা করছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের নীতি নির্ধারকরা কেবল বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে শঙ্কিত নয়। এর আগে এই অঞ্চলের আরও দুটি দেশ মালদ্বীপ ও নেপালে ভারতের প্রতি বৈরী মনোভাবাপন্ন ও চীনের প্রতি সহানুভূতিশীল সরকার ক্ষমতায় এসেছে। দেশ দুটিতে ক্ষমতার এই পালাবদল ভারতের আঞ্চলিক ভূরাজনীতির স্বার্থের জন্য হুমকি হিসেবেই দেখছেন দিল্লির নীতি নির্ধারকরা। হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত নেপালের উত্তর সীমান্তেই রয়েছে তিব্বতের চীন নিয়ন্ত্রিত অংশ। নেপালের প্রধানমন্ত্রী খড়গা প্রসাদ শর্মা ওলি বা কেপি শর্মা ওলি গত 15 জুলাই নতুন সরকারের প্রধান হয়ে ক্ষমতায় আসেন। এরপরই চীনের মেগা প্রজেক্ট নিউ সিল্ক রোডের সাথে সংশ্লিষ্টতা রেখে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন। চীনের নিউ সিল্ক রোড প্রজেক্ট নিয়ে আগে থেকেই ভারতের উদ্বেগ ছিল। এখন এর সাথে নেপাল যুক্ত হওয়ায় তা আরও অস্বস্তিতে ফেলে দিয়েছে ভারতকে। এর আগে গত বছর সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন ভারত বিরোধী হিসেবে পরিচিত মোহাম্মদ মইজু। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই তিনি মালদ্বীপ থেকে ভারতের সব সেনা প্রত্যাহার করার আহ্বান জানান নরেন্দ্র মোদীর সরকারের প্রতি। তিনি মে মাসের মধ্যেই সব ভারতীয় সেনাকে সরিয়ে নেয়ার সময়সীমা বেঁধে দেন। এই সময়ের মধ্যেই তার সব সেনা সরিয়ে নিতে হয়েছে ভারতকে। এরপর গত মার্চ মাসে প্রেসিডেন্ট মইজু তার সরকারের নীতি হিসাবে চীনের সাথে একটি সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। এসব ঘটনা সবই ঘটছে দক্ষিণ এশিয়ার চীন ও ভারতের কৌশলগত ও বাণিজ্যিক ক্ষেত্রে প্রভাব বিস্তারের প্রতিযোগিতার মধ্যেই। হিমালয় পর্বতের পাদদেশের এই এলাকায় প্রবেশ করার জন্য বরাবরই চেষ্টা করে এসেছে চীন, কিন্তু অতীতে চীনের সেই চেষ্টা খুব একটা সফল হয়নি। অনেক ক্ষেত্রেই নিন্দিত হয়েছে কমিউনিস্ট এই দেশটি। সেই সময় ভারতই এই অঞ্চলে অনেকটাই সুবিধাজনক অবস্থানে ছিল। সেই সময় নিকট প্রতিবেশী দেশগুলো যখন ভারতের কাছে আসার চেষ্টা করছিল, তখন দিল্লির পক্ষ থেকে এসব দেশের প্রতি একদিকে নিন্দা ও অন্যদিকে আধিপত্যবাদী উচ্চাকাঙ্ক্ষার মনোভাব দেখানো হয়েছিল। চিরন্তন ভারতের সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগার কারণটি ইতিহাসের আলোকেই ব্যাখ্যা করা যেতে পারে। 1947 সালে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটার পর ভারত বিভক্ত হয়ে পর্যায়ক্রমে নতুন নতুন দেশের জন্ম হয়, যেগুলো বর্তমানে দক্ষিণ এশিয়ার বিরাট অংশ জুড়ে অবস্থান করছে। এসব দেশের মধ্যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাম উল্লেখযোগ্য। এসব ভূখণ্ড পুরোটাই ছিল ঔপনিবেশিক শক্তির প্রতীক, ব্রিটিশের শাসনের অধীনে। তারা আগের ভারতের বিচ্ছিন্ন অংশগুলোকে ঐক্যবদ্ধ করে দীর্ঘদিন শাসন করেছে, কিন্তু ব্রিটিশ শাসকরা চলে যাওয়ার পর তার রেশটি ভারতের শাসকদের মন মগজে এখনও রয়ে গেছে বলে মনে করেন বিশ্লেষকরা। সে কারণেই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদেরকে নিয়ন্ত্রকের ভূমিকায় দেখতে চান ভারতের শাসকরা। একবিংশ শতাব্দীর শুরুতে চীনের আলোকিত উত্থান এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনে। দক্ষিণ এশিয়ার দেশগুলো এই অঞ্চলে ভারতের প্রভাবকে এড়িয়ে যেতে না পারলেও নিজেদের ভারত বিরোধী অবস্থানকে তারা স্পষ্ট করে তুলেছে। বর্তমানে পাকিস্তান সরাসরি চীনা শিবিরে এবং ভুটান ভারতীয় শিবিরে অবস্থান করছে। অন্য দেশগুলো ভারত ও চীনের সাথে সম্পর্কে ভারসাম্য বজায় রাখার নীতি অনুসরণ করছে বলে দ্য ডিপ্লোম্যাট ওয়েবসাইটে লেখা এক নিবন্ধে মত প্রকাশ করেছেন গবেষক চিতেকজি বাজপেয়ী। এই দেশগুলো এখন নিজেদের উন্নয়নের লক্ষ্যে নয়, দিল্লি ও বেইজিংয়ের কাছে ছাড় চাচ্ছে, আবার একই সাথে চেষ্টা করছে নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখার। ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির জন্ম হয়েছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস থেকে। এই সংগঠনটির মূল এজেন্ডা হচ্ছে দিল্লির নিয়ন্ত্রণে অখণ্ড ভারত বা গ্রেটার ইন্ডিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ব্রিটিশ শাসনামলে যে ভারত ছিল তারা সেটাকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে।
তারা সেভাবেই তাদের মানচিত্র তৈরি করেছে। তাদের এই মানচিত্রে পাকিস্তান, বাংলাদেশ ও নেপালকে ভারতের সাথে একীভূত করা হয়েছে। আরএসএসের এই সাম্রাজ্যবাদের স্বপ্ন তারা করছে নরেন্দ্র মোদীর সরকারকেও, কিন্তু সেই দিন আর কখনোই ফিরে আসবে না। সবার প্রভু হওয়ার দিল্লির স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।